পদাবলী অংশুমালী। সবাইকে শুভেচ্ছা অংশুমালী আয়োজিত আজকের বর্ণবীক্ষণ পর্বে। গতদিন আমরা বর্ণমালা আলোচনায় ঢুকে গেছিলাম, স্বরবর্ণ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তার মধ্যে যেটা আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আমার একটা ভুল ধারণা ছিল সেটা পরিষ্কার হয়েছে যে আমি জানতাম এ ওই দুটোই এটা হ্রস্ববর্ণ আর ওইটা দীর্ঘই বর্ণ, কিন্তু আগের পর্বে জানলাম যে ওই দুটোই দীর্ঘবর্ণ। আর আমাদের চারটে হ্রস্ববর্ণ অ, হ্রস্বইকার, হ্রস্বউকার আর ঋ, এই জানলাম। মানে এটা আমার ভুল ধারণা ছিল, এটা পরিষ্কার হলো। আরো তো অনেক গভীরে আলোচনা হয়েছে, নারায়ণবাবু অনেক বিস্তৃত ভাবে বুঝিয়েছেন আমাদেরকে। আর আগের পর্বের কমেন্টে একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে মির্জেক আলী প্রশ্ন করেছেন সজীবের ব্যাখ্যা। তো নারায়ণবাবু, আপনি এই প্রশ্ন যদি সম্ভব হয়, মানে আপনার বোঝানোর সুবিধা অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে প্রশ্নটা বলে দিয়ে না হলে পরে না, আলোচনার এটা ক্ষেত্রে এটা আমি আজকে আলোচনা করব না, কারণ জীবন, জীব, জৈব ব্যাপার এটা সবাই বোঝেন। তার আগে মানে সত্তাধারী জীব এই অর্থে সজীব, ওটা আমি পরে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন আজকে তাহলে কি হবে, অন্য আলোচনা, এটা করতে গেলে 5 মিনিট সময় নিয়ে নেবে। আমি বর্ণের আলোচনায় ঢুকতে চাই আজকে। আর একটা প্রশ্ন ছিল, মানব জমিন মন রে কৃষিকাজ জানো না, মানব জীবন করলে চাষ ফলতো সোনা। মানব জমিন চাষ করলে সেখানে সোনা ফলতো, এই যে একটা প্রবাদ আছে, আমাদের একটা গান আছে অ্যাকচুয়ালি, শ্যামা সঙ্গীত ঘরানার রামপ্রসাদের গানই বোধহয় সম্ভবত। মানব জমিন চাষ করলে, এখন মানব জীবন বলতে জমিন বলতে তো বাস্তবের জমি নয়, সেই এটা হচ্ছে মনোভূমি, মনোভূমির জমি। তো মনোভূমি বলতে গেলেও ব্যক্তি মন আছে, সামাজিক মন আছে, তারপরে আন্তর্জাতিক সমাজের যৌথ একটা মানসিক মনন আছে। ফলে এগুলো এই পরিসরে আলোচনা না করে এটা অনেকটা সামাজিক দার্শনিক আলোচনা। অর্থাৎ এটা হচ্ছে মানুষের মনের জগতে চাষ করা, অর্থাৎ গবেষণা করা, প্রচন্ড অনুসন্ধিৎসা নিয়ে মানব জীবনকে পর্যবেক্ষণ করা, তার হিতাহিত, কিভাবে সমাজটা এগোলে সমাজটা সুখী সুন্দর সমাজ তৈরি হতে পারে, সেই সব ক্ষেত্রে এই মনোভূমির চাষ করা। শিল্প, সাহিত্য, কবিতা, গান, গল্প, উপন্যাস এসব লেখার জন্য আমাদের মানব জমিন চাষ করতে হয়। সেখানেও সৃজনশীলতার ব্যাপার থাকে। আমি এটা এটা একটা অন্য আলোচনা, এটাকেই শিরোনাম করে একটা আলোচনা হতে পারে। আমি আসলে বর্ণ পরিচয়, বর্ণের অর্থ, সেটাই আমার কাছে এখন কেন্দ্রীয় বিষয়। আমি অবর্ণ দিয়ে শুরু করতে চাই। অবর্ণটা বুঝতে গেলে আমরা শুরু করব কিভাবে? আমরা একটা দৃশ্যমান অস্তিত্বকে যদি আমরা দেখি, অস্তিত্ব লাভ করাটা যতক্ষণ সে দৃশ্যমান হচ্ছে না, যখন অদৃশ্য অবস্থায় থাকছে বিন্দু রূপে, সেটা যতক্ষণ অস্তিত্ব লাভ করলে তার একটা দেহ দরকার, আধার দরকার। অস্তিত্বকে আধার না দিলে অস্তিত্ব দেখা যায় না। যেমন কয় হসন্ত করণ ক্রিয়া, করণ শব্দটা ক মানে করণ, তো কয় হসন্ত মানে হচ্ছে করণ অ্যাকচুয়ালি। তাকে আমি একটা আধার দিয়েছি অ, কয় হসন্তের সঙ্গে একটা পাত্র, সেই পাত্রে কয় হসন্তকে রাখলে পরে ক তৈরি হয়। অর্থাৎ করণকে আমরা, ক্রিয়াটাকে আমরা দেখতে পাই না। কোনো একজন ক্রিয়াকারীর সে পাত্র হিসেবে, আধার হিসেবে যদি কাজ করে, ধরুন আমি কিছু একটা করব, বা ধরুন আমি গমন করব, গমন ক্রিয়া, গয় হসন্ত। তো গমন ক্রিয়াটাকে কি এমনি দেখানো যায়? কোনো ছবিতে একে দেখানো যায় একটা লোক দৌড়ানোর ভঙ্গিতে দৌড়চ্ছে, সে গমন করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে যাচ্ছে। অথবা একটা রিক্সায় বা একটা সাইকেলে চেপে সে গমন করছে, একটা একটা শুরুর স্থান থেকে, সূচনার স্থান থেকে একটা গন্তব্য স্থানে পৌঁছচ্ছে। এটা হচ্ছে গমন ক্রিয়া। এই ক্রিয়াটা যতক্ষণ ক্রিয়াকারীকে না আনবো ততক্ষণ ক্রিয়াটাকে দেখাই যাবে না। ক্রিয়াকারীকে যদি কেউ একজন দৌড়তে থাকে, রিক্সায় বা সাইকেলে বা বাসে উঠে বা ট্রেনে চড়ে বা প্লেনে চড়ে, সে যদি ছুটতে শুরু করে, গমন না করে, ততক্ষণ ওই গমন ক্রিয়াটাকে দৃশ্যমান করা যায়, আমরা দেখতে পাই না, চোখের দৃষ্টিতে আসে না।
কেউ কোনো গমনকারী নেই, কোনো অস্তিত্ব নেই, শুধু গমন ক্রিয়াকে আমরা যতই চেষ্টা করি তাকিয়ে দেখতে পারবো না। সেরকম গয় হসন্তটাই হচ্ছে সেই গমন ক্রিয়াটা। এবার গয় হসন্তকে তাহলে একটা অবয়ব দিতে হবে। অস্তিত্বকে যে বহন করে অবয়ব, সেই অবয়বটাই হচ্ছে আধার। তাহলে অস্তিত্ব যখন জন্ম নিচ্ছে, জন্মানোটা একটা ক্রিয়া, অস্তিত্ব লাভ করা। তাহলে দিয়ে আমরা অস্তিত্ব লাভ করাও বোঝাবো, আবার অস্তিত্বকে যে অবয়ব দেবে তাকেও আমরা বলবো। অর্থাৎ একটা ডুয়াল ভূমিকা আছে, দ্বৈত ভূমিকা আছে। অবর্ণের আসলে অবর্ণটা নিয়ে সমস্যা হবে, এর পরের গুলোতে সমস্যা হবে না, কারণ সেখানে পরিষ্কার আমরা দুটো চিত্রকে দেখতে পাবো। যেমন আবর্ণতে অকে আধেয় করে কি হচ্ছে, তাকে আধার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। অস্তিত্ব যখন দৃশ্যমান, সে যখন বিভিন্ন আধারের ভেতর দিয়ে একটা আধারে ঢুকছে, সেখান থেকে বেরিয়ে আসছে, আবার আরেকটা আধারে ঢুকছে, এইভাবে সে বিকশিত হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এই যে ব্যাপারগুলো হয়, সেটা আমরা এর আধারে ঢুকলে সেই গতিটা আসে, সক্রিয়তা বেড়ে যায়। কোনো অস্তিত্ব যখন ক্রিয়াশীল হয়, সক্রিয় হয়, তখন সেই এর আধারে তাকে আশ্রয় নিতে হয়। আর স্থির রূপে যদি কোথাও আশ্রয় নেয়, সেটা আয়ের মধ্যে নিতে পারে। যেমন আমরা আশ্রমে যাই, যেখানে আমরা শ্রম করি, সেটাকে আমরা বলি আশ্রম, শ্রমের আধার বা শ্রমের আগার। তাহলে থেকে আধারগুলো যতটা স্পষ্ট, কি করে একাধারে অস্তিত্ব, আবার একেবারে অস্তিত্ব ধারক, অস্তিত্বকে যে ধারণ করে, যে অবয়ব দেয়, যে ধরে রাখে আধার হিসেবে, পাত্র হিসেবে, সেই অস্তিত্বকে সে ধরে রাখছে। এটা এই যে অস্তিত্ব হয়, ধরুন একটা মাটি ফুঁড়ে একটা উদ্ভিদ চারা গাছের জন্ম হলো, তো এই চারা গাছটাকে ধারণ করলো কে? মাটির ভেতরে যে নরম মাটিতে জল বাতাস ঢুকে সেই বীজটা বীজ থেকে রূপান্তরিত হয়ে সে যখন মাটি ভেদ করে ফুটে উঠলো, তখন আমি অঙ্কুরটাকে দেখতে পেলাম। তো এই অঙ্কুরের আধার হচ্ছে মাটি, এই ভূপৃষ্ঠ, ভূমিকে আধার করেই সেই উদ্ভিদের চারা অঙ্কুরটি মানে অবয়ব পেল। অর্থাৎ যে কোনো অস্তিত্ব, তাকে অবয়ব না দিলে সে অস্তিত্ব তো অদৃশ্য থাকবে। একটা অস্তিত্ব লাভ করলেই হলো না। একটা শিশু ভূমিষ্ঠ হলো, কিন্তু তার আকৃতি নেই, তার কোনো অবয়ব নেই, তাহলে কি ভূমিষ্ঠ হলো বলা যাবে? একটা শিশু দেহ, সেই শিশুর যে আত্মাটাকে, তার প্রাণ শক্তিকে ধারণ করছে, ওই প্রাণ শক্তিটাই হচ্ছে অস্তিত্ব। সেই অস্তিত্বকে ধারণ করছে একটা শিশু দেহ, ছোট্টখাট্ট একটা দেহ, সেই দেহটা হচ্ছে তার অবয়ব। অস্তিত্বকে যে বহন করে তাকে বলে অস্তিত্বের যে সূচনা, তাকে সূচনা হয়, সেটাকে বলে অস। আচ্ছা আচ্ছা, শক্তি তো অনেক রকমের হয়। প্রাণ শক্তি যেটা বয়ে চলেছে শূন্যে, মহাশূন্যে, বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি, তাপ শক্তি, বায়ু বায়ু শক্তি, বিদ্যুৎ শক্তি, যত রকমের শক্তি আছে, সেই শক্তিগুলো, এমনকি জ্ঞান শক্তি, মানুষের ভেতরে যে জ্ঞান, এটা বংশ পরম্পরায় এক প্রজন্মের পর আরেক প্রজন্মের মাধ্যমে বাহিত হচ্ছে, সেটা তো পার্মানেন্ট, সেটা তো অসীম। আর সসীম কোনটা? সসীম শক্তি, এই যে আমি একটা ব্যক্তি জীবন, আমি হয়তো 60, 70, 80, 90 বছর, 100 বছর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি। এই যে সময় সীমার মধ্যে, সীমিত সময়ের মধ্যে যদি কোনো একটা প্রাণ শক্তির অস্তিত্ব লাভ করে, এর আশ্রয়ে শেষে অস্তিত্ব লাভ করলো, অস্তিত্ববান হলো কোনো একটা প্রাণ শক্তি, সেটা হচ্ছে সসীম প্রাণ। কেন? তার একটা বিনাশ হবে, একটা পর্যায়ে গিয়ে 80, 70, 80, 90, 100 বছর বয়স হলে তার তো একদিন বিনাশ হবে। সে এই বিন্দুরূপী অস্তিত্ব থেকে যে বিকাশ হলো, বিকাশ থেকে সে বিনাশে যাবে। সে আবার নতুন স্বর্গ রচনা করবে, বিসর্গের মধ্য দিয়ে অন্য কোথাও হয়তো সে নতুন প্রাণ হিসেবে জন্ম নেবে কি নেবে না, সেটা অন্য ব্যাপার। সে অনন্ত প্রাণ শক্তির প্রবাহে মিশে যাবে। তো এই যে সসীম শক্তির ক্ষেত্রে আমরা যদি তার সূচনা বিন্দু হয়, তাকে আমরা বলবো অস। এবং দেখবেন আমরা যখন সন্ধি টন্ধি করি, তখন এই অস হচ্ছে থেকে, এর পরে বিসর্গ দিলে সেটাই, বিসর্গটা উঠে গিয়ে দেখবেন সন্ধি টন্ধি হলে ওটা অস হয়ে যায়, দন্ত স হয় বা তালব্য স হয় বা মূর্ধন্য স হয়। তাহলে হচ্ছে অসীম শক্তির অস্তিত্বকে আমরা বোঝাবো দিয়ে। হচ্ছে সেটাই অংরূপিণী, যেটা অস্পৃশ্য, যেটা দেখা যায় না, যেটা সতত প্রবহমান।
প্রবহমান কোনো শক্তিকে যদি থামিয়ে দেওয়া যায়, গতির ভেতরে যে আছে, গতিতে যে আছে ছুটে চলেছে তাকে দেখা যায় না। আপনি যখন ট্রেনের ভেতরে চলেন, বা ধরুন গ্রহ নক্ষত্র যখন অনন্ত আকাশে ছুটে চলেছে, আপনি দেখতে পান? দেখতে পান না। রাতের চাঁদের আলো টালো বা নক্ষত্রের কাছাকাছি যেসব নক্ষত্র আছে তাদের আলোর একটু ছিটে ফোটা পেলে আমরা জোনাকির নিভু নিভু আলোর একটা কণার মতো আমরা নক্ষত্রগুলোকে কিছু কিছু দেখতে পাই। স্পষ্ট হয়, কখনো অস্পষ্ট হয়। তাহলে এই যে অস্পষ্ট অদৃশ্য বিন্দু, তাকেই আমরা বলছি অং। সেটাকেই বলছি অং রূপিণী। যে অস্তিত্ব দেখা যায় না, যে অস্তিত্ব গতির প্রবাহে এতই ক্ষুদ্র বিন্দু রূপে অবস্থান করছে যে তাকে দেখা যায় না, এই অস্তিত্বটা দেখা যায় একমাত্র দন্তন্য এর বেলায়। দন্তন্য আর ময়ে, ন আর মতে গিয়ে এই অংরূপিণী প্রকাশ পায়, সে দৃশ্যমান হয়, এবং সেটা হচ্ছে তার সেই দৃশ্যমানতাটা আবার হচ্ছে তার অন্তিম রূপ। অন্তিম রূপ মানে কি? অন্তিম না, নিম্নতম রূপ। অর্থাৎ সবচেয়ে নিম্নতম রূপটা হচ্ছে ওই দন্তন্য, ক্ষীয়মান রূপ। তার যদি মূর্ধন্যতে যাই, মূর্ধন্যকে দেখাই যায় না, যার জন্য মূর্ধন্য দিয়ে কোনো শব্দ তৈরি হয় না। সে যেহেতু দৃশ্যমান নয়, অদৃশ্য বিন্দু, অংরূপিণীর বিন্দু, সে ওই অংরূপে আছে, বিন্দু রূপে আছে, দৃশ্যমান নয় এরকম একটা বিন্দু। সেই ওই মূর্ধন্য ইয় এবং উঁ আর অনুস্বার এবং চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে সব অদৃশ্য বিন্দু, অদৃশ্য অস্তিত্ব, কিন্তু দৃশ্যমান নয়। এটাই হচ্ছে অংরূপিণী বলছি আমরা। কারণ অং বললে বুঝতে হবে অসীম শক্তির কে আমরা অং দিয়ে বোঝাই। আর অস হচ্ছে যেটা অহ, সেটা হচ্ছে সসীম শক্তির যদি বহিঃপ্রকাশ দেখি। যেমন ধরা যাক, আমরা বিদ্যুতের তরঙ্গকে আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে অংরূপিণী। সে তাকে যখন আমরা ওই বাল্বের ফিলামেন্টের ভেতরে যখন তার গতিকে স্তব্ধ করে দিই, তাকে রুদ্ধ করে দিই, যে না তুমি আর গতিতে থাকবে না, তুমি স্থির রূপে আবির্ভূত হও, তখনই সেটা স্থির রূপে সে অস্তিত্ববান হলো। এটাই হচ্ছে অহওয়া। অকরণ বোঝা গেল? অ মানেটা কি? অবয়ব প্রাপ্ত হওয়া। আলো একটা অবয়বে ফুটে উঠলো, আলো দৃশ্যমান হলো। এই যে দৃশ্যমান হওয়া, অবয়ব প্রাপ্ত হওয়া, এটাকেই আমরা অ দিয়ে বোঝাবো। দেখবেন ব্যঞ্জন বর্ণের সমস্ত বর্ণগুলোই হসন্তযুক্ত, যার জন্য ব্যঞ্জন বর্ণকে 100 বছর আগেও এটাকে বলা হতো হসন্তবন্ত বর্ণ বা হলন্ত বর্ণ, ব্যঞ্জন বর্ণ বলা হতো না। বিদ্যাসাগর সম্ভবত ব্যঞ্জন বর্ণ কথাটা দিয়েছেন, বা মানে তখনকার জ্ঞানীগুণীরা দিয়েছেন, কিন্তু আগে বলা হতো হলন্ত বা হসন্ত বর্ণ। হলন্ত হসন্ত কেন? ওগুলো হর্ষযুক্ত, অর্থাৎ তারা দৃশ্যমান নয়, অদৃশ্য। এবং আমাদের বর্ণমালায় সেগুলো কি কি করা হলো? অবয়ব দিয়ে অযুক্ত করে কয় হসন্ত যোগ ক, ক্ষয় হসন্ত খনন ক্রিয়াকে, খনন খাদন খনি ক্ষয়ী ভবন, এই সমস্ত ক্রিয়াকে বোঝায় যে খ বর্ণটি, সেটাও দৃশ্যমান হয় না, তার সঙ্গে ক্ষয় হসন্তের সঙ্গে অযোগ করে তাকে একটা অবয়ব দেওয়া হলো যাতে সে দৃশ্যমান হতে পারে। ক্রিয়া সবসময় অদৃশ্য, ক্রিয়াকে আমাদের দৃশ্য রূপে আনতে গেলে একজন ক্রিয়াকারী কারককে আনতে হবে। কারক ছাড়া ক্রিয়াকে দেখা যায় না। কারকের স্থান আসে, ভূমি দরকার হয়। যেমন আমি একটা অস্তিত্ববান মানুষ, আমিও আপনি সঞ্চালনা করছেন, আপনি বসে আছেন, আপনি কতটা ভূমি অধিকার করে আছেন, ততটুকু ভূমির ওপরে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি দাঁড়ালে দেখবেন ভূমিটা আরো কম লাগবে, আপনি শায়িত অবস্থায় থাকলে অটা আরো বড় হবে। দাঁড়িয়ে থাকলে যতটা জমি নিয়ে অস্তিত্ববান হবেন, অবয়বটা যতটা উপর দিকে উঠছেন, তো ফলে জমিতে আপনার বেশি লাগবে না। 1 স্কোয়ার ফুট জায়গাতেই আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, 1 বা 1.5 স্কোয়ার ফুট জায়গাতে। কিন্তু আপনি যদি শুয়ে পড়েন, তখন দেখবেন আপনার 6 বা 5/1.5 বা 6/1.5 ফুট আপনার জায়গা লাগছে, তাই তো? তাহলে অটা এক্সপ্যান্ডেবল। যেমন বিন্দু, অদৃশ্য বিন্দু থেকে শুরু হচ্ছে অংরূপিণী, আবার শেষ যখন সসীম হচ্ছে তখন সে হচ্ছে, হয়ে অবয়বধারী হয়ে সে কি করছে? বড় বড় অবয়ব হলে তার অর্থাৎ অটাও একাধারে আধার এবং আধেয়। অস্তিত্ব লাভ করছে যে প্রাণ শক্তি, সে হচ্ছে সেও সে হচ্ছে আধেয়। আর যে অবয়ব দিয়ে তাকে ধারণ করছে সেও সে হচ্ছে আধার। তাহলে একাধারে আধেয়, একাধারে আধা, একাধারে সে পুরুষ, একাধারে সে প্রকৃতি।
আমরা বলেছি শুরুতেই প্রতিটি বর্ণই পুরুষ প্রকৃতির, আধার আধেয়র, ফর্ম এবং কন্টেন্টের। প্রাণ শক্তিটা হচ্ছে কন্টেন্ট, বিন্দুটা হচ্ছে কন্টেন্ট, ক্রিয়াটা হচ্ছে কন্টেন্ট, আধেয়, আর যে তাকে ধারণ করছে, অবয়ব দিচ্ছে, সে হচ্ছে ফর্ম বা আধার বা প্রকৃতি। এইভাবে আমরা বলি। এটা হচ্ছে একটা দর্শন, কি করে আমরা সমস্ত কিছুকেই দ্বৈত রূপে দেখতে চাই। প্রকৃতি পুরুষের সমন্বিত একটা পেয়ারিং, এটা যেন একটা পেয়ার, একটা যুগল, একটা জোর। এইভাবেই আমরা আমরা প্রতিটি মানুষ দেখবেন, আমাদের একটা দেহ আছে আর একটা আত্মা, আত্মবোধ, আমার চৈতন্য, চেতনা, আমার মন, বুদ্ধি, চিত্ত, তার যে টোটাল ব্যাপারটা, যে ভাবে, যে নির্দেশ দেয়, যে সিদ্ধান্ত নেয়, যে পরিচালকের ভূমিকা নেয়, যে মাপে, যে আমাকে নির্দেশ দেয় দেহ কি করবে, কোন কাজ করবে, হ্যাঁ, সেই সেই সিদ্ধান্তটা যে নেয়, আমার দেহের পরিচালক আত্মা, সে হচ্ছে পুরুষ। আর তাকে যে অবয়ব দিয়েছে, ধারণ করে রেখেছে, সে হচ্ছে প্রকৃতি। সেটা নারী দেহের ক্ষেত্রেও তাই, পুরুষ দেহের ক্ষেত্রেও তাই। নারী দেহের ক্ষেত্রেও নারী দেহটা হচ্ছে প্রকৃতি, আর তার যে মস্তিষ্ক, তার যে চেতনা, চৈতন্য, সেটা হচ্ছে পুরুষ। তাহলে যে কোনো অস্তিত্বই অস্তিত্বকে অস্তিত্ব লাভ করা, অস্তিত্ব রূপে আবির্ভূত হওয়া, জনিত হওয়া, এবং তার একটা অবয়ব, আধারের ভেতরে সে জনিত হয়, আধারের ভেতরে সে স্থিত হয় স্থির রূপে। সে যদি গতি প্রবাহের মধ্যে থাকে, প্রবাহের মধ্যে থাকতে থাকতে সে ধরো একটা নদী হিমবাহ থেকে গলে, এবং এই সোর্সটা জ্ঞাত অজ্ঞাত দুটো জায়গা থেকেই আসতে পারে। আমরা জানি যে এইখান থেকে প্রবাহটা এসেছে, সেই প্রবাহটা এসে এখানে থেমে গিয়ে এখানে অবয়ব লাভ পেয়ে এখানে সে স্থির রূপে অস্তিত্ববান হয়েছে। তো এটা দেখো, সমুদ্রটা দেখো, মোটামুটি, আমি সমুদ্রের ঢেউয়ের কথা বলছি না, ঢেউ তো তার প্রাণ চাঞ্চল্য। আমরাও কি স্থির রূপে সবসময় থাকি না, আমরা আবর্তিত হই। তো সমুদ্রটা একটা স্থির রূপ, সেখানে সমস্ত জল গিয়ে এসে মেশে একটা বিশাল জলাধার, সে হচ্ছে আধার। সমস্ত যে পর্বতমালা থেকে বৃষ্টিপাতের মাধ্যমে যে জলরাশি ভূপৃষ্ঠে নেমে এসছে, সমস্ত জল গিয়ে জমা হচ্ছে ওইখানে, ওইটা তার স্থিতিরূপ। আর প্রবাহটা হচ্ছে তার গতিরূপ। তো গতিরূপে যখন থাকে তরঙ্গ, ভেতরে যখন শব্দ থাকে, সেই তরঙ্গটাকে যদি আমি ধরতে না পারি, আমার যদি রিসিভিং অ্যান্টেনা, কর্ণকুহরে যদি সেটাকে ধরার মতো যন্ত্র না থাকে, তাহলে সে অবয়ব পায় না। সেরকম ক্রিয়াটাও ক্রিয়াকারী বা কারকের মাধ্যমে সে অবয়ব প্রাপ্ত হয়। এইটাই আমাদের বর্ণমালায়, প্রতিটি বর্ণই এক একটা অদ্বৈত রূপে আছে, দ্বৈত রূপে আর কি, দ্বৈত এবং মানে ডুয়ালিটি, ইউনিটি অফ টু অপোজিট থিং, একটা পুরুষ আর একটা প্রকৃতি, তার একটা দ্বৈত, দুটোর সমাহারে একটা একক, সেটাকে অদ্বৈত বলছি। অদ্বৈতকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো। ফলে ক বর্ণকে, যে কোনো বর্ণ, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, সবাইকে যদি ভাঙি, আমরা আমরা দুটো রূপ পাবো, একটা হচ্ছে আধার, একটা আধেয়। তাহলে অ মানে হচ্ছে অবয়ব দেয় যে, আমি আরো একটু সুনির্দিষ্ট করে বলে দিই অ এর মানেগুলো। আধার, আধার লাভ করেছে যে, তাকে আমরা বলছি, যেমন এনার্জি যখন গতির ভেতরে থাকে, সে তখন অধরা থাকে, সে অবয়ব পায় না। তাকে স্থির রূপে যখন আমি ধারণ করছি, তখন তাকে আমি অস্তিত্ব দান করছি, এবং সে একটা আধারে, অ এর আধারে ঢুকে যাচ্ছে, ফলে সেটা অ হয়ে গেল। এবার আধার মাত্র যে, যে শুধু আধার দেয়, সেও অ, আধেও অ, আধারও অ। আচ্ছা, দুরন্ত বলিয়া যার অবয়ব নেই, দুরন্ত বলেই সে অবয়ব নেই, ছুটছে, তাকে দেখা যায় না। আপনি ট্রেনে যখন যান, দেখবেন গাছপালাগুলো এত দ্রুত, ধরুন 100, 150, 150 কিলোমিটার স্পিডে ট্রেনটা যাচ্ছে, আপনি দেখবেন আপনি কোনো অবয়বকে দেখতে পাচ্ছেন, কতগুলো ছায়া মূর্তি চলে যাচ্ছে, কি যাচ্ছে, তাকে আপনি স্থিত রূপে দেখতে না পেলে, আপনি তার অবয়বটাকে ধরতে পারছেন না, কি গেল, কি ছুটে গেল, পাখি গেল না, ফুল গেল না, একটা গাছ গেল না, পর্বত গেল, সব একাকার হয়ে একটা ছবির মতো চলে যাচ্ছে, যখন খুব গতিটা যখন খুব বেশি হয়ে যায়। গতিকে না করে দিলে যার জন্ম হয়, সেটাই হচ্ছে অ। গতিকে যদি আমি থামিয়ে দিই, দিলে যে স্থির রূপে যাকে পাবো, সেই হয়ে যাবে অ। তার একটা অবয়ব তখন দৃশ্যমান হবে, সে ধরা দেবে একটা আধারের ভেতরে, আধেয় রূপে, ব্যাস, তখনই সে অ তৈরি হয়ে গেল। তাহলে অ বর্ণটা দিয়ে আমরা জগতের যত রকমের অস্তিত্ব আছে, সবাইকে আমরা অ দিয়ে বুঝতে পারি। ঠিক আছে?
আমার হৃদয়ে কিছু ভাবনা হলো, হৃদয়ে দোলা লাগলো, একটা ফুল দেখে, একটা পাখির ডাক শুনে হৃদয় আন্দোলিত হলো, হয়ে নানা রকমের ভাব, সেই সুরের ভেতরে, স্বরের ভেতরে, সৌন্দর্যের ভেতরে, গন্ধের ভেতরে, কর্পূরের গন্ধ বা চন্দন কাঠের ধূপের গন্ধে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, হৃদয় আন্দোলিত হলো, সেইটা থেকে একটা ধারণা আমার মস্তিষ্কে জন্ম নিল, স্থির রূপে অবয়ব নিল, ভাবনার অবয়ব, চিন্তার অবয়ব, সেটাও তো মনের আকাশে ভাবনার তরঙ্গ ছুটে চলেছে, সেইটা হঠাৎ একটা থামিয়ে দেওয়া হলো, না করে দেওয়া হলো, স্থির রূপে যখন সেই ভাবনাটাকে আমি ধরতে পারলাম, এবং সেটা আমি পরবর্তীকালে উচ্চারণ করে লিখিত রূপেও সেটা আমি প্রকাশ করতে পারি, কবিতায়, কাহিনীতে, গল্পে, কথোপকথনের, আমি আমি সেটাকে প্রকাশ করতে পারি, তখনই সেটা কি হলো, একটা অবয়ব প্রাপ্ত হলো। বোঝা গেল, একটা ভাবনা, স্বপ্ন, প্রকল্প, একটা হাইপোথিসিস, একটা জ্ঞানের জ্ঞান, একটা তত্ত্ব আমি ভাবনার মধ্যে পেয়ে গেলাম, প্রকৃতির থেকে আমি সেটাকে আহরণ করলাম, আমার কর্মের অভিজ্ঞতায় এবং ইন্টারাকশন যেসব করছি বিভিন্ন শক্তির সঙ্গে করতে করতে আমার মনে ভাব হলো, এবং আমি একটা তত্ত্ব আবিষ্কার করলাম, বা একটা ভাবনার উদয় হলো, একটা হাইপোথিসিস তৈরি হলো, সেটা নিয়ে কাজ করতে গিয়ে আমি একটা নতুন গবেষণা করে কিছু করে ফেললাম, কিছু সৃষ্টিশীল কাজ করে ফেললাম। তাহলে দৈহিক জগতেও যেমন অস্তিত্ব লাভ করাতে সৃষ্টি করতে পারি, আমি আমি উৎপাদন করতে পারি কোনো নতুন একটা সৃষ্টি, নতুন কোনো একটা পণ্য, নতুন কোনো একটা খাদ্যগুণ বিশিষ্ট একটা ফুল, ফল, শস্য বা কিছু আমরা তৈরি করতে পারি। একটা অতি প্রয়োজনীয় প্রযুক্তিগত কোনো, যেটা আমাদের জীবনকে আরাম দিতে পারে, কিছু শান্তি বা তৃপ্তি দিতে পারে, সেরকম কোনো একটা প্রযুক্তি আবিষ্কার করলাম। তো এই যে দেহ জগতের কাজ, আর বাস্তব জগতের কাজ, আর মনোজগতের কাজ, যে সব জায়গাতেই কোনো কোনো না কোনো ক্রিয়া, কোনো না কোনো ভাব, তার উৎপত্তি হচ্ছে, এবং সেই উৎপত্তির আবার আমরা কর্মজগতে সেটা আমরা প্রতিফলন করছি, যা থেকে জগতের সূচনা হয়ে থাকে, সেটাও তো এই যে একটা বিন্দু থেকে প্রসারিত হয়ে, ক্রমপ্রসারিত হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, এটাও তো তাকেও ধারণ করছে একটা সেই জন্য মানে কিন্তু পরমা প্রকৃতিকেও আমরা বলতে পারি, ব্রহ্মা বিষ্ণুকেও আমরা বলতে পারি, তাই তো? এইভাবে দেখবেন আমাদের ওখানে, মানে এটা তো ঠিক হিন্দু দেবতা বলে ভাবার কিছু না, ব্রহ্মণ ক্রিয়া, যারা সমস্ত বিশ্ব কে মাপন করতে পারেন, পরিমাপন করতে পারেন, মনের ভেতরে, ভাবনার ভেতরে ধারণ করতে পারেন, তাকেই ব্রহ্মবিদ্যায় যিনি পারদর্শী, মানে পুরোহিত বিজ্ঞানী নয়, জগতের জ্ঞান, জাগতিক জ্ঞানের যিনি পারদর্শী, তাকে আমরা ব্রহ্মজ্ঞানী বলে থাকি। তো সেই ব্রহ্মজ্ঞানী, তাকেও বলা হয়, কারণ তার ওই জ্ঞানের মস্তিষ্ক থেকে, ভাবজগৎ থেকে অনেক কিছুই অস্তিত্ব লাভ করতে পারে, ফলে তিনিও অস্তিত্ব দান করেন, তিনি অস্তিত্বের আধার, অস্তিত্বকে জনন করতে পারেন, আধারকেও জনন করতে পারেন, যে রক্ষা করে তাকেও আমরা বলি কারণ অস্তিত্বকে যদি রক্ষাই করতে না বলেন, অস্তিত্ব তো থাকবে না, অস্তিত্বকে তো বিদ্যমান হতে হবে, অস্তিত্ব রূপে তাকে তো নানান আধারে সে ঢুকবে, সে ক্রিয়া করবে, তার একটা সসীম সীমাবদ্ধ সময়, যতটুকু জীবন সময় আছে, সেই সময়ের মধ্যে তাকে বিকশিত হতে হবে, তাহলে তাকে বিদ্যমান থাকতে হবে, সে যদি অরক্ষিত থাকে তাহলে তো সে অস্তিত্বই হারিয়ে যাবে। সেজন্য যে, আচ্ছা, এই এর সঙ্গে নয়ের খুব একটা সম্পর্ক আছে, আমি অবর্ণের ব্যাখ্যা দিয়ে বলবো। নটা হচ্ছে অংরূপিণী, যেটা অদৃশ্য, আর অংরূপিণীর যে দৃশ্য রূপ, বিন্দুরূপ, দৃশ্য বিন্দুরূপ আর অদৃশ্য বিন্দুরূপের মাঝখানে অদৃশ্য শক্তির ক্ষীয়মান রূপে যেটা অদৃশ্যমান হচ্ছে, সবচেয়ে ক্ষীণ, সেটা হচ্ছে দন্তন্য। ময়েতে সে অনেকটা প্রকাশ্য, তখন আর সে বিন্দু রূপে নেই, এবং অন্যান্য বর্ণগুলোও তাই, তখন সে প্রকাশ্য, মানে সে বিকশিত হয়ে গেছে। আমরা সেগুলো পরে দেখাবো, কোন বর্ণগুলো বিকশিত, কোনগুলো অদৃশ্য। তো ইয় মূর্ধন্য, অনুস্বার, চন্দ্রবিন্দু, এই পাঁচটা বর্ণ হচ্ছে অংরূপিণী, যেটা অদৃশ্য, তারা অসীম শক্তির অংশ, রহস্য রূপিণী তাদেরকে বলা হয়। আমরা শব্দের অর্থকে রহস্যরূপ, মানে অনেক গভীর তাৎপর্যে নিয়ে যেতে পারবো এই অদৃশ্য বর্ণগুলোর ব্যবহার করে। আর দৃশ্য বর্ণগুলো দিয়ে আর ম, এই দুটো সানুনাসিক বর্ণ মোট আমাদের আছে 7টা। আসলে ওই অনুসারেরই 6টা রূপ। চন্দ্রবিন্দুকে কেন চন্দ্র কথাটা বলছে, চন্দ্রবিন্দু বলছে, এটা আমরা পরে ব্যাখ্যা করব, এবং সানুনাসিক বর্ণগুলোর আরো ব্যাখ্যা করবো। আমি শুধু নয়ের ব্যাখ্যাটা এর সঙ্গে, কারণ করাটা মানেটাই তাই। ধরুন কোথাও কিছু নেই, তাহলে আপনি কাকে করবেন?
ন করা মানে তো না করা, না ন দিয়ে অন করা হয়, যেমন করণ, চলন, বলন। বলাটাকে যদি অন করি, বলা ক্রিয়াটা, চলা ক্রিয়াটাকে যদি আমি অন করে দিই, মানে চালু করে দিই, চলমান করে দিই, তাহলে ওটা চলন হয়ে যাবে। এটা অন, অন ইংরেজির যে ওএন আর আমাদের বাংলার অন একই, একই এটা। চলকে অন, জল, চল যোগ অন, চলন, তাই তো? চল অয় হসন্ত চল যোগ অন, চলন। তো চলনকে যদি আমি অন, তাহলে অন হলে একই ন, ইংরেজিতে এন এর আগে ও দিলে ওটা অন, পরে দিলে নো। আমাদেরও তাই, নয়ের পরে যদি আকার দিই তাহলে না হয়ে যায়। আকার মানে অয়েরই দীর্ঘ, দীর্ঘ রূপ আ। তো নকে যদি আমরা নয়ের আগে যদি অ বসাই তাহলে ওটা অন হয়ে যায়। তাহলে ন একাধারে অনকৃত করে, আবার নাকৃতও করে দেয়, অর্থাৎ না করে দেয়। এখন না করলে কি হয়, নয়ের মানে, নয়ের অনেকগুলো মানে আছে। ন মানে যেমন অন করা হয়, আবার না করাও হয়। নয়ের মানে আবার বৃত্তও হয়, বৃত্ত মানে সম্পদ। ধরুন কেউ যদি চলমান হয়ে যায়, আমি যদি চলতে শুরু করি, ঘরে বসে না থেকে আমি যদি বাইরে বেরিয়ে যাই, রাস্তায় হাঁটি, বনে বাজারে কর্মস্থলে যাই, আমি যদি কাজ করতে থাকি, সক্রিয় হই, ইয়ের আধারে ঢুকে যাই, তাহলে আমার বিকাশ হবে। বিকাশ হলে কি হবে, আমার কিছু প্রাপ্তই হবে। আমি যদি কাজ করতে শুরু করি, ছুটতে শুরু করি, তাহলে একটা গাছের ফল কুড়িয়ে পেতে পারি। কিছু উৎপাদন না করতে পারলে কিছু আহরণ করতে পারবো। একটা গাছ থেকে আমার সামনে টুপ করে একটা আম পড়লো গাছ থেকে, তো সেটাও তো আমার আহরণ হলো, সেটাও আমার লাভ হলো। তো এটাও তো একটা সম্পদ, সে আমাকে পুষ্টি দেবে, সেটা আমি খেতে পারি। আর আমি যদি কর্মতৎপর হই, কাজ করি, মাঠে লাঙল চেপে ফসল ফলাই, তাহলে আমি যদি চলমান হই, ক্রিয়াশীল হই, গতিশীল হই, অর্থাৎ আমি স্থিতির আধার থেকে আমি অস্তিত্ব নিয়ে এবার ঘরে বসে থাকলাম, এই এই যে এটা স্থিতির আধারে আছে, এবার আমি গতিশীল হতে শুনলাম, আয়ে না ঢুকে ই হয়ে গেলাম, ই এর ভেতরে ঢুকে গেলাম। ই এর ভেতরে ঢুকলেই আমি গতিশীল হয়ে যাব। দেখবেন ই এর মাথায় যে ইয়েটা আছে, হ, অ্যাকচুয়ালি ওটা মাত্রাযুক্ত হ লেখা আছে বর্ণটা, তার মাথায় একটা টিকির মতো, একটা শিখার মতো, প্রদীপের শিখার মতো আঁকানো বাঁকানো একটা, ঢেউ খেলানো একটা, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন আপনি বই এর বোঝানোর ভেতরে হচ্ছে সময়। অনন্তের দিকে যেন সে ছুটে যেতে পারে, তার কোনো বাধা নেই, তাকে কোনো মাত্রা দিয়ে আটকে রাখা হচ্ছে না, নারায়ণবাবু, বন্ধনহীন যেন সে গতিতে ছুটে যেতে পারে। নারায়ণবাবু, হ্যাঁ বলুন। ও, আজকে সময়টা প্রায় শেষ হয়ে শেষ এসছে। হ্যাঁ, আচ্ছা শেষ আচ্ছা, হয়ে এসছে। তার আপনি মানে এটা নবর্ণটা আমি আজকে ব্যাখ্যা করতে পারবো না। এই নবর্ণটা থাকি, রশ্মিকার পরবর্তী আলোচনার জন্য থাকলো, অবর্ণটা শেষ হলো না। ওকে, এই হ্যাঁ হ্যাঁ, এই ঠিক রশ্মিকা আছে। আর এই সম্পর্কটা আপনি বলেছিলেন বই বোঝানোর সময়, মনে না, আছে। এটা এখানে বলতে হবে, কারণ মানে আহ, অপ্রয়োজন, না করতে করতেই হাঁকে খুঁজে পাই। মানে তো অস্তিত্ববান, মানে হ্যাঁ, সে ইতিবাচক। আমি যদি ধর কোথাও কিছু নেই, তাহলে সেখানে না আছে, সেই নাকে যদি আমি নাকৃত করি, তাহলে একটা হ্যাঁ হয়ে যাবে, একটা পজিটিভ এক্সিস্টেন্স, একটা অস্তিত্ব লাভ করবে। ফলে আচ্ছা নয়ের নারায়ণবাবু, সঙ্গে অয়ের আপনি সম্পর্ক আছে। সেই জন্য আমি শুধু নটা, যেহেতু সেটা সবচেয়ে ন্যূনতম ক্ষীয়মান দৃশ্যরূপ, অটাও তাই। অত অস্তিত্ববান হয়ে, প্রাণশক্তির অস্তিত্ববান হয়ে আমি অদৃশ্য অস্তিত্বকেও অ দিয়ে বোঝাতে পারি। অদৃশ্য অস্তিত্বকেও ন দিয়ে, সেটা দন্তন্য নয়, সেটা অন্য ন দিয়ে, মূর্ধন্য বা অংরূপিণীর অন্য আজকে যে সব রূপ আছে সেগুলো দিয়ে। কিন্তু দৃশ্যরূপ বোঝাতে গেলে ন দিয়ে শুরু করতে হবে, আর অ দিয়ে। তো ন, ন না করে করেও তো আমরা নারায়ণবাবু, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তখন সেটা একটা এক্সিস্ট করে কিছু। সেটা আমি বুঝবো, তাহলে দ্বিতীয় দিন বলবো, এই দ্বিতীয় পর্যন্তই আলোচনা। থাক। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ থামছি। সময়। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, কারণ একেই তো নতুন নতুন সব তত্ত্ব শুনছি, নতুন নতুন সব প্রথমবার শুনছি, তো একবারে বেশি আর কি আহ, শুনে ফেললেও বা একবারে বেশি জানতে পারলে আর কি নিজের বোঝাটা একটু অসুবিধা হতে পারে। তো একটু একটু করে স্টেপ বাই স্টেপ আমরা এগোই, তাহলে আমাদের সুবিধা হবে। আর যারা বলছিলেন যে জটিল লাগছে প্রথম প্রথম, আজকে মনে হলো আমার, আজকে অনেকটাই সহজ মনে হলো আগের দিনের থেকে। তো যাদের জটিল মনে হচ্ছে এখনো, তাদেরকে আবারও অনুরোধ করছি, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরে শুনুন, সবই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নারায়ণবাবু সব বুঝিয়ে বলবেন এবার। একটু একটু করে স্টেপ বাই স্টেপ এগোতে এগোতে যদি আবার যদি আগের যদি কোনো কিছু যদি অসুবিধা মনে হয়, এখনো যদি পরিষ্কার হচ্ছে না, জটিল যদি মনে হয়, উনি আবার বুঝিয়ে দেবেন। কোনো অসুবিধা নেই, আমাদের এই পর্ব তো চলছেই। তাহলে আপনাদেরকে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরে, একটু অপেক্ষা করে, একটু মন দিয়ে একটু দেখুন পর্বগুলো। দরকার হলে একবার দুবার দেখুন, যদি আপনাদের সময় হয়, যদি সময় সুযোগ হয়, যদি সম্ভব হয়।
আর যা যা প্রশ্ন আমাদের মনে হবে, আপনাদের যা যা প্রশ্ন মনে হবে, যারা এখন লাইভে দেখছেন বা যারা পরে অফলাইনে দেখবেন, তারাও কমেন্ট করে রাখবেন। অলরেডি একজন কমেন্ট কমেন্ট একজন প্রশ্ন করেছেন, আমি এখন বলে রাখছি, আর পরবর্তী পর্বেও আবার প্রশ্নগুলো বলে রাখবো, যাতে নারায়ণবাবু যাতে সেগুলো পরিষ্কার করে দিয়ে আগের বোঝাটা ক্লিয়ার করে দিয়ে তারপরে আগামী আলোচনায় যাতে যেতে পারেন। আহ রুবি বিনতে মনোয়ার প্রশ্ন করেছেন। আম, অনেকগুলো কমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ দেখছি। কি ব্যাপার, কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না কেন? এক মিনিট, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। আমার মনে হয় একটু টেকনিক্যাল গোলযোগের জন্য 13টা কমেন্ট দেখাচ্ছে, কিন্তু আমার এখানে কমেন্ট এক্সপ্যান্ড করার অপশন দেখাচ্ছে না। আমি আহ, দেখে নিয়ে, হ্যাঁ, রুবি বিনতে মানোয়ার লিখেছেন, অবিন্দু রূপিণীর প্রথম প্রকাশ, সে কি তবে ক্রমসম্প্রসারিত বর্ণমালার মাধ্যমে তার বিস্তার ঘটেছে? এই একটা প্রশ্ন। তো আশা করি সামনের দিকে আরো প্রশ্ন আসবে। হ্যাঁ, অনুশ্রী তরফদার মন্তব্য করেছেন, ব্যাখ্যাটা এত দ্রুতভাবে হলো যে আমাদের কাছে বোঝা কঠিন হয়ে গেল। হ্যাঁ, এটাই বলছি যে আপনি প্রথমবার, আপনারা যারা প্রথমবার দেখছেন, তো এইটার পরে আপনি পরে অফলাইনে আরো 2-3 বার যদি আপনার সময় সুযোগ সম্ভব হয়, তাহলে একবার দেখে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনার যা যা প্রশ্ন মনে হয় একটুখানি কমেন্টে লেখার চেষ্টা করবেন। আর আমিও একটুখানি, আমি যতটুকুনি বুঝলাম সেটুকুনিও ব্যাখ্যা আমি করার চেষ্টা করব পরের পর্বের প্রথম দিকে। যেমন একটা ছোট্ট করে একটা উদাহরণ আমি এখন দেওয়ার চেষ্টা করছি, হয়তো সেটা আমার ভুলও হতে পারে, আমি পরে দেখে আবার সামনের পর্বে বলবো। যেমন অটা যেমন অস্তিত্ব, যেমন এই যে আলোটা আসছে আমার মুখে আসছে এখান থেকে, আহ, প্রতিফলিত হয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন আলোটা, তো আলো যে আসছে, আলোর আসার পথে কিন্তু একে দেখা যাচ্ছে না, জাস্ট অস্তিত্বের সর্বনিম্ন রূপ, তো সেখানে এটা অরূপিণী বলা যায়, একটা রহস্যময়তা। এবার এখান থেকে যখন অস্তিত্ব পেয়ে যাচ্ছে, তো এই যে অন হলো, আলোটা অন হলো, যার জন্য আলো জ্বলাকে অন বলা হয়। তো এই একটা মানে এই একটা পয়েন্ট আমার মাথায় আসলো যখন আর কি এই জিনিসটা বুঝলাম। তো আহ, আশা করি আমার কথাটাও অনেকের কাছে হয়তো জটিল লাগলো, কারণ আমিও প্রথম প্রথম শুনছি, প্রথম প্রথম বুঝলাম, আমিও ঠিক মতো হয়তো বিশ্লেষণ করতে পারছি না আমার চিন্তা ভাবনা। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন, তারপরে যদি সময় সুযোগ অনুযায়ী বারবার দেখুন, আর তারপরে প্রশ্ন করে দিন কমেন্টে, নারায়ণবাবু সব বুঝিয়ে বলবেন। আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, নতুন তত্ত্ব নতুন থিওরি আমাদের একটু সময় লাগবে বুঝতে, আর আমাদের পর্ব তো চলছে, সবই পরিষ্কার হয়ে যাবে সামনের দিনে। তো আজকে এই পর্যন্তই, আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার, বাংলাদেশের সন্ধ্যে 8:30 আর ভারতের রাত 9টায়। সবাইকে শুভেচ্ছা।